আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর ধৃতি ব্যানার্জি, ডিরেক্টর, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং রয়েছেন ডক্টর অনির্বাণ রয়, রিসার্চ অফিসার, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমেই ম্যাডাম আপনার কাছে জানতে চাইব যে জীববৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে মৌলিক সচেতনতা আমরা কিভাবে তৈরি করব? দেখুন, জীববৈচিত্র্য সম্পর্কে মৌলিক সচেতনতা তৈরি করার জন্য আমাদের প্রথমেই জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণতা স্বীকার করতে হবে। এটি প্রকৃতির একটি অবিচ্ছিন্ন অংশ। প্রতিটি জীব, জন্তু, উদ্ভিদ এবং অবৈচ্ছিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ও সংরক্ষণ করাই উচিত আমাদের। সাম্প্রদায়িক সংগঠন গঠন করা যাতে লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এবং প্রাণীর সংরক্ষণ তাতে অনেক বেশি সহজ হয়। এছাড়াও বিজ্ঞানী ও কৃষিকর্মীদের যৌথ পরিশ্রমের মাধ্যমে বাহ্যিক পরিবেশের সংরক্ষণের সুযোগ উপলব্ধ করাটাও জরুরি। এই প্রক্রিয়াতে সক্ষম একটি প্রভাবশালী সামাজিক যোগাযোগ ও সাম্প্রদায়িক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে সচেতনতা তৈরি করা যেতে পারে। আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন যে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন তৈরি করার বিষয়টি আমাদের পাঠ্যক্রমে আসা উচিত? অবশ্যই আসা উচিত। যদি ছোটবেলা থেকে আমরা একটা জিনিস আমাদের নিজেদের পাঠ্যক্রমের মধ্যে পড়তে শুরু করি, যেমন আমরা ABCD পড়ি, অ আ ক খ করি, কোনোদিনই আমরা সেটা ভুলে যাই না। এটা যদি আমরা পাঠ্যক্রমের মধ্যে ইনক্লুড করি তাহলে এর যে অ্যাওয়ারনেসটা হবে বা এবং পরিবেশ সম্পর্কে যে সচেতনতাটা হবে সেটা ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স অবধি এই সচেতনতাটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। স্যার, আপনাকে যেটা জানতে চাইবো যে এই যে পাঠ্যক্রমের মধ্যে বিষয়টা আসা উচিত, আপনি কি মনে করেন একদম ছোটবেলা থেকে, নার্সারি, প্রাইমারি, নাকি একেবারে স্কুল থেকে, কলেজ থেকে আসা উচিত? এটা স্কুল থেকে আসাই ভালো এবং সিলেবাসের মধ্যে আছেও এটা। তবে এটা বেশি বেশি করে প্রজেক্ট ওরিয়েন্টেড হলে ভালো হয়। তার মধ্যে কানেক্টিভিটিটা বাড়ে। যেমন স্কুলের বিভিন্ন প্রজেক্টে থাকলো, প্রজাপতি চিনলো, গাছপালা চিনলো, ফলে এটা প্রজেক্ট ওরিয়েন্টেড হবে যাতে কানেক্টিভিটিটা বাড়ে। আচ্ছা, এই যে কলকাতা শহরের যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য ধরে রাখার জন্য কি করা উচিত? দেখুন, কলকাতা একটু প্রাচীন শহর এবং গঙ্গার তীরে। এটা রিভেরাইন একটা ফ্ল্যাট প্লেন রিজিয়ান এবং এখানে একসময় ম্যানগ্রোভও ছিল, সুন্দরবনেরই একটা অংশ। তো এখনও অনেক প্রাচীন বৃক্ষ রয়েছে, বড় বড় গাছ রয়েছে। তো এটাকে ধরে রাখতে গেলে যেটুকু জীববৈচিত্র্য আছে, আমার মনে হয় প্রথমেই প্রাচীন বৃক্ষ যেগুলো আছে সেই প্রাচীন বৃক্ষের সংরক্ষণ করা, যেমন বট, অশ্বত্থ, পাকুড়, এই যে সমস্ত বড় বড় গাছগুলো রয়েছে এগুলোকে সংরক্ষণ করা। কারণ এই বড় বড় গাছগুলোতে অনেক পোকা থাকে, পাখি থাকে, নানান রকমের স্তন্যপায়ী প্রাণী থাকে। তাছাড়া কোনো কোনো জায়গায় বন্যপ্রাণীদের আবাসস্থল রয়েছে, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট রয়েছে, পোড়ো বাড়ি বা কোনো ঝোপঝাড়, কিছু কিছু টুকরো জঙ্গল, সেইগুলো যাতে রাখা যেতে পারে। সেগুলোকে যদি রাখা যায় তাহলে সেখানে বাদুড় আছে, বেঁজি আছে, নানান রকমের পাখি আছে, সেগুলো টিকে থাকবে। আর দরকার যেটা গাছ লাগানো। তবে কলকাতা শহরে গাছ অনেক আছে, কিন্তু আরও গাছ লাগানো দরকার হয়। তবে সঠিক প্রজাতি নির্বাচনটা করা দরকার। সাধারণ মানুষ যখন গাছ লাগাতে চাইছে, কিভাবে এই সঠিক প্রজাতি তারা নির্ধারণ করবে বা নির্বাচন করবে? সেক্ষেত্রে সঠিক প্রজাতি বলতে এই এলাকার যে গাছগুলো, মানে কলকাতায় যে গাছপালা হয়, এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যে গাছপালাগুলো হয় সেগুলোকে লাগাতে হবে। ধরুন, মনে করুন আপনার খালের ধারে, জলার ধারে, সেখানে হিজল, পিটুলি, গুড়ি জাম, এই সমস্ত গাছ লাগাবে। আবার বট, অশ্বত্থ, পাকুড় যেগুলো প্রচুর তার ক্যানোপি থাকে সেগুলোকে পার্কে লাগাবে। আবার রাস্তার ধারে, ডিভাইডারে, সেখানে ছোট গাছ, ধরুন বা সরলবর্গীয় যে সমস্ত গাছগুলো রয়েছে, দেবদারু গাছ বা বকুল গাছ, এই সমস্ত গাছগুলো লাগাবে। বা যেগুলো ঝোপ জাতীয় হয়, ছোট্ট ছোট্ট গাছ হয়, সেগুলো লাগাবে। বা কিছু লতানে গাছ লাগানো যেতে পারে, যাতে করে কলকাতার সবুজটা আরও বাড়তে থাকে। একেবারে জীববৈচিত্র্য রক্ষা করার ক্ষেত্রে স্কুলের কথা বললেন যে স্কুলে পাঠ্যক্রমে আসা উচিত এবং আছেও এখনো, কিন্তু এটা রক্ষা করার জন্য পরিবারের কি ভূমিকা থাকা উচিত? দেখুন, পরিবার থেকেই তো শেখে। তো সেক্ষেত্রে একদম ছোট্টবেলা থেকে প্রকৃতির সঙ্গে যোগাযোগটা ঘটানো এটা পরিবারের দরকার। যেমন মনে করুন একটা বাচ্চাকে একটু পাখি দেখানো,
তার আশেপাশে যে গাছগুলো রয়েছে তাকে চেনানো। বইতে সে অনেক কিছুই পড়ে, কিন্তু প্রকৃতির সঙ্গে যে সংযোগ, এই সংযোগটা কিন্তু পরিবারেরই ঘটিয়ে দেওয়া দরকার। অর্থাৎ মাঝে মাঝে পাখি দেখানো, মাঝে মাঝে গাছ দেখানো, প্রজাপতি চেনানো, তাহলে সে প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, প্রকৃতির সঙ্গে তার আত্মীয়তা তৈরি হবে। এক্ষেত্রে পরিবারের একটা বিশেষ ভূমিকা রয়েছে। ম্যাডাম, এই যে বলছে যে পরিবার থেকে দেখানো উচিত, শেখানো উচিত, এখন তো প্রচুর পড়াশুনোর প্রেশার, তার মধ্যে কি কলকাতা শহরে কোথাও নিয়ে গিয়ে এটা শেখানো সম্ভব? কারণ কলকাতা শহরে প্রচুর জলাশয় রয়েছে। আমরা জানতে চাইছি জলাশয়টা কিভাবে রক্ষা করবো, আর সেখানে নিয়ে গিয়ে ছোটদের শেখানো যাবে কিনা। কলকাতা শহরের সবচেয়ে বড় যে জলাশয়টা রয়েছে সেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, যেটা আমরা জানি এটা রামসার সাইট, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। সুতরাং এই যে জলাশয়টা আমাদের কলকাতার ঠিক মাঝখানে, সেন্টার অফ দ্য সিটি, আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে দেখতে পাই। এই জলাশয়টা আমাদের কলকাতা শহরের, আমরা যেরকম বলি যে আমাদের গড়ের মাঠ যেমন লাংস, তেমনি এই জলাশয়টা হচ্ছে কলকাতা শহরের কিডনি। এখান দিয়ে আমাদের যত এফ্লুয়েন্ট বা যা ওয়েস্ট ওয়াটার বা সিওয়েজ হয়, এটা অনেকটাই কিন্তু এই জলাশয়ের মাধ্যমে পরিশ্রুত হয়। এবং এইটা যেটা আপনি বললেন যে পরিবারের সাথে আমরা কি করে এই সচেতনতা বা অ্যাওয়ারনেসটা আনবো, আমরা বলি কি যে দেখবেন অনেকেই হাত ধরে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসের বাইপাসের পাশে হাত ধরে হাঁটা চলা করছে, দেখবেন যে বন্ধু বান্ধবরা ওখানে বসে আড্ডা মারছে। সেখানে যদি আমরা আমাদের যেটা নলবন বোটিং কমপ্লেক্স আছে, সেখানে আমরা অনেকেই ফ্যামিলিকে বাচ্চাদেরকে নিয়ে আমরা ওখানে ঘুরতে যাই। সুতরাং সেইখানে যখন আমরা যাই, যদি আমি আমার মেয়ে আছে ছোট যে স্কুলে পড়ে, তাকে যদি আমি নিয়ে ভোরবেলা ওখানে যাই এবং সেখানে যে পাখি আসবে, আমি তাহলে তাকে সেই পাখিগুলো চেনাতে পারি, এবং সেই পাখিগুলো যে আমার বারান্দা থেকে দেখা পাখির সঙ্গে কোন জায়গায় জায়গায় তফাৎ, আমি সেটা বোঝাতে পারবো। এবং সেই পাখিগুলো যখন মাছ খেতে জলের মধ্যে ডুব দেবে, তখন পাখি এবং জলের মধ্যে যে মাছগুলো আছে তাদের যে খাদ্য এবং খাদকের সম্পর্ক, সেটা আমি বোঝাতে পারবো। তো অনেকখানি বোধহয় আমি একসঙ্গে তাকে বোঝাতে পারি অ্যাবাউট দ্য ইকোসিস্টেম, অ্যাবাউট how the wetlands are playing an important role, এবং কোথায় আবার সেটা যে হাজার হাজার মৎস্যজীবীদের যে লাইভলিহুড যে জন্য যেটা ওটার ইম্পর্টেন্স, সেইটাও আমি কিন্তু দেখাতে পারবো। যখন আমি একজন জেলেকে দেখবো, যে দেখাতে পারবো যে জাল ফেলে সে মাছ ধরছে, এবং সেই মাছটা যদি আমি ওখান থেকে কিনে নিয়ে বাড়ি গিয়ে রান্না করে খাওয়াই, তাহলে বোধহয় অনেকটাই আমি বোঝাতে পারবো যে কোথায় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা এই জলাভূমিগুলোর কি ইম্পর্টেন্ট রোল আমাদের শহরে এরা প্লে করে। একদম আইডিয়াল একটা ছবি তুলে ধরলেন ম্যাডাম। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে এই যে জীববৈচিত্র্যের যে ভারসাম্য, এটা তো অনেক সময় আমরা রক্ষা করতে পারছি না, বা অনেকেই রক্ষা করছে না। যারা রক্ষা করছে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, আমাদের দেশে এই জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অনেকগুলো আইন রয়েছে। যেমন একটি আইন আছে আমাদের ফরেস্ট অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্যপ্রাণ সুরক্ষা আইন রয়েছে, আবার জীববৈচিত্র্য আইন রয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন আইন রয়েছে। এই সমস্ত আইনে নানান ধারা রয়েছে। যেমন বন্যপ্রাণ সুরক্ষা আইনে তাতে বিভিন্ন শিডিউলড অ্যানিম্যাল থাকে, শিডিউল 1, শিডিউল 2। এখন এই অ্যানিম্যালগুলোকে যদি কেউ ধ্বংস করে বা মারে বা তাকে পোচিং করে, তাহলে তার বিরুদ্ধে নানান রকমের আইনি ব্যবস্থা আছে। একদম। তাহলে মানুষকে সাধারণত এই ব্যাপারে সচেতন থাকতে হবে। অবশ্যই। কিন্তু ম্যাডাম, যেটা জানতে চাইছি, আপনি যে এত সুন্দর করে বলছিলেন যে সন্তানকে নিয়ে গিয়ে সেই ওয়েটল্যান্ড দেখানো, তারপরে সেখান থেকে পুরো ব্যাপারটাকে চেনানো, আমরা ব্যক্তিগত স্তরে কিভাবে এই বৈচিত্র্য এটা রক্ষা করার জন্য উদ্যোগ নিতে পারি? ব্যক্তিগত স্তরে মানে যেখান থেকে পুরো ইনিশিয়েটিভটা আমার থেকে শুরু হয়, তাহলে আমার থেকে যখন শুরু হবে, প্রথমেই আমাকে বলতে হবে, ধরুন আমার বাড়িতে যে কাজের লোক আছে, সে হয়তো তার পাশের পুকুরে, আমি বলছি না ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস, আমি হয়তো বলছি তার বাড়ির পাশে একটি পুকুর আছে, যেটা আস্তে আস্তে ইউট্রোফিকেশনের জন্য একটা বক বা সোয়াম্প হয়ে যাচ্ছে। তো তাকে আমি বলতে পারি যে তুমি কিন্তু ভাই, তো ওইখানে গিয়ে তুমি সাবান কেচো না,
তুমি তোমার বাসনটা ওখানে ধুইও না, কারণ কালকে তোমার ওই খাবারগুলো ওই নিচে পড়ে পড়ে এত বেশি নিউট্রিয়েন্ট সাইক্লিং তৈরি হয়ে যাবে যে সেখান থেকে হয়তো আর ওই যে তোমার ওই পুকুর থেকে ওটা পানা পুকুরে পরিণত হবে। তো এই যে ছোট ছোট জিনিস নিজেদের তরফ থেকে যেটা আমরা বলি যে অ্যাওয়ারনেস এবং অ্যাসোসিয়েশন, আমার পাড়ায় হয়তো আরও আমার মতো 10 জন যারা আমার মতো ভাবে, তারা যদি আমার পাড়ার যদি লোকাল সবাইকে নিয়ে আমরা মনে করি যে পুকুরের পাড়টাকে এমনভাবে ঘিরে দেব যাতে করে কেউ যেন, এখন দেখবেন যে অনেকই ব্রিজের ধারে ফেন্সিং করে দেয় যাতে করে ময়লা না ফেলে, তাহলে আমরা হয়তো সবাই মিলে যারা সচেতন মনস্ক এবং তারা যেন সবাই মিলে যদি একটা পুল তৈরি করে একটা ফান্ড তৈরি করে সেখানে একটা ফেন্সিং করে দিই পুকুরে, যাতে করে লোকে সেখানে না যেতে পারে। তারপর হয়তো কর্পোরেশনকে বলে একটা উদ্যোগ নিয়ে সেখানে আমরা আমাদের যারা যারা সক্ষম আছে তারা সেখানে হয়তো গাছ লাগালাম, একটা পার্কের মতো ছোট তৈরি করলাম, সেখানে 2টো চেয়ার দিলাম বসার জন্যে, এবং সেখানে হয়তো ছোট ছোট এরিয়াজ আমরা ছোট ছোট জায়গা বার করলাম যেখানে লোকে হয়তো মাদুর পেতে কোনো একটা চাদর টাদর পেতে বিকেলবেলা বসতে পারে। তাহলে এরমভাবে যদি ওই জায়গাগুলো বিউটিফিকেশন করা হয় এবং সেই ইনিশিয়েটিভসটা যদি আমি চেষ্টা করি আমার তরফ থেকে খানিকটা ফান্ড ডোনেট করে, আমার আশেপাশে যে ছোট ছোট পাড়ার ক্লাবগুলো আছে তাদের থেকে কিছুটা ফান্ড ডোনেট করে, তাদেরকে মোবিলাইজ করে, তাদের ইনিশিয়েটিভটা এক জায়গায় পুল করে নিয়ে আসি, তাহলে কিন্তু হয়তো আমি ওই ছোট পুকুরটাকে পানা পুকুরের হাত থেকে বাঁচাতে পারবো। একদম তাই। ম্যাডাম যা বলছিলেন সুন্দরভাবে, যে ব্যক্তিগত উদ্যোগে হোক আর প্রতিষ্ঠানের উদ্যোগে হোক, যদি এই জীববৈচিত্র্য রক্ষা করা যায় তাহলে আমাদের জলবায়ুর কি পরিবর্তন হবে? দেখুন, জলবায়ু তো পরিবর্তন ঘটছে, গরম বাড়ছে, কখনো আবার বন্যা হচ্ছে, মানে জলবায়ু পরিবর্তনের জন্য নানান রকমের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। তো এই দুটো কথা আছে, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। অর্থাৎ এই জলবায়ুর পরিবর্তনকে কী করে ঠেকাবো। প্রথমত, জলবায়ুর পরিবর্তনের ফলে গরমটা বাড়ছে, এই গরমটা যাতে না বাড়ে তার জন্য যত বেশি গাছপালা লাগানো যায় তত সে কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে। এবং এটা সত্যি যে সব গাছ সমানভাবে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে না, অর্থাৎ যত বেশি প্রজাতির বৈচিত্র্য থাকবে গাছের ক্ষেত্রে তত বেশি নানানভাবে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হবে। এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব যত হবে গরম কমবে, সেক্ষেত্রে বরফ যে গলে যাচ্ছিল সেটা কমবে, অর্থাৎ বৃষ্টিপাত বা আপনার যে বন্যা হওয়ার সম্ভাবনা ছিল সেটা হবে না। ফলে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের ক্ষেত্রে আমরা যত বেশি গাছ লাগাতে পারবো সেটা কিন্তু সম্ভব হবে। আবার মনে করুন, যেমন সমুদ্রের ধারে ম্যানগ্রোভ থাকছে, ম্যানগ্রোভ থাকার জন্য ঝড়কে, সুপার সাইক্লোনকে আটকে দিচ্ছে। আবার পাহাড়ে যত বেশি নানান রকমের গাছপালা থাকবে তত বেশি সে কী করবে না, মাটিটাকে ধরে রাখবে, অর্থাৎ ধস কম নামবে। অর্থাৎ যত বেশি বৃক্ষায়ন করা যায়, সবুজায়ন করা যায়, বৈচিত্র্য রাখা যায় গাছের ক্ষেত্রে, তত বেশি আমার ক্লাইমেট চেঞ্জকে আমি মিটিগেট করতে পারবো। আরেকটা বিষয় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে, জলবায়ুর পরিবর্তনের ফলে নানান বিপর্যয় হচ্ছে। ধরা যাক এখানে বন্যা হয়ে গেল, তাহলে বন্যা হয়ে যাওয়ার পরে মানুষ সেই বন্যা উত্তর পরিস্থিতিতে কীভাবে খেয়ে বাঁচবে, তখন এমন কিছু আমার গাছপালা দরকার, এমন কিছু শস্য দরকার যেগুলো বন্যা সহনশীল। অর্থাৎ বন্যা সহনশীল যে সমস্ত ক্রপস রয়েছে, শস্য রয়েছে, সেগুলোকে যদি আমি টিকিয়ে রাখতে পারি, ধরুন মনে করুন আপনার ভাষামানিক বলে একটি ধান আছে, সেই ভাষামানিক যদি থাকে কিংবা রায়গড় যদি থাকে, তাহলে আমি ওই ধানটাকে চাষ করতে পারবো। তেমনি সুন্দরবনের নোনা জলে, অর্থাৎ বাঁধ ভেঙে গেল, নোনা জল ঢুকে গেল, সেক্ষেত্রে নোনা বকড়া, নোনা শাল, এই সমস্ত ধানগুলো হবে, কামিনী, এই সমস্ত ধানগুলো হবে, মালাবতী, এগুলো হবে। তেমনি আবার যদি শুষ্ক অঞ্চলে যাই, পুরুলিয়া, বাঁকুড়া, ওই সমস্ত জায়গায়, সেখানে খরা হয়ে গেল, সেখানে আবার ভুতমুড়ি আছে, কেলাস রয়েছে। এই যে নানান রকমের ফসলের বৈচিত্র্য রয়েছে, ধানের বৈচিত্র্য রয়েছে, নানান রকমের জোয়ার, বাজরা, রাগি, এই যদি সম্পদগুলো যদি না থাকে, এগুলোকে আমরা বলি ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ বা ক্লাইমেট রেজিলিয়েন্ট বায়োডাইভার্সিটি, তার সেগুলো যদি রক্ষা হয়, সেগুলো যদি থাকে, আমরা ক্লাইমেট চেঞ্জকে অ্যাডাপ্ট করতে পারব। আচ্ছা, কোনো এলাকায় এই জীববৈচিত্র্য রক্ষা করা হচ্ছে কিনা সেটা বুঝবো কি করে? দেখুন, জীববৈচিত্র্য রক্ষা হচ্ছে কিনা, মানে বাড়ছে না কমছে না ধ্বংস হচ্ছে, এটা সবচেয়ে ভালো বুঝবেন, ভালো জানবেন সেই এলাকার মানুষজন যারা ওখানকার দীর্ঘদিনের বাসিন্দা। যদি ওই এলাকার প্রবীণ যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যায়, তাহলে সময়ের নিরিখে, মানে সেই সূচকগুলো কি কি, লক্ষণগুলো কি কি যে এখানে জীববৈচিত্র্য মেনে চলা হচ্ছে?
ধরুন মনে করুন যদি কোনো প্রাণী, পাখি কমে যাচ্ছে কিনা, সেই পাখিগুলো আগে দেখতে পাওয়া যেত, এখন দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটা বিষয়, ওখানে বট গাছ, অশ্বত্থ গাছ, পাকুড় গাছ, যেগুলো আমরা ফিকাস গ্রুপের গাছ বলি, ফিকাস গ্রুপের গাছ যদি কমে যায় তাহলে পাখিও কমতে থাকবে, পোকা কমতে থাকবে, কারণ এই ফিকাস গ্রুপের গাছ কী করে, এগুলোকে টিকিয়ে রাখে। ফলে এইরকম কিছু গাছপালা রয়েছে, কিছু প্রাণী রয়েছে যেগুলো নির্দেশ করছে যে এইগুলো যদি কমে যায় তাহলে ওখানকার জীববৈচিত্র্য আস্তে আস্তে কমতে শুরু করেছে। আচ্ছা ম্যাডাম, এই গাছগুলো কমে গেছে কিনা এটা দিয়ে যেমন জীববৈচিত্র্য রক্ষা করা হচ্ছে কিনা বোঝা যায়, আর কিভাবে আমরা বুঝতে পারি যে জীববৈচিত্র্য রক্ষা করা হচ্ছে কিনা কোনো এলাকায়? এই ব্যাপারে আমি একটা জিনিস ছোট্ট উদাহরণ দিতে চাই। আমরা জানি যে চড়াই পাখি কমে যাচ্ছে, সব জায়গায় দেখেছেন ওয়ার্ল্ড স্প্যারো ডে হচ্ছে, চড়াই পাখি কমে যাচ্ছে, কিন্তু আমার বাড়ির ছাদে কোনো জবা ফুল, কোনো ফুল ফোটার উপায় নেই, সব চড়াই পাখি এসে খেয়ে যায়। এবার আমার বাড়ি হচ্ছে পুরনো বাড়ি, সেখানে একটা কড়িকাঠ আছে, তার মধ্যে গর্ত করে তারা প্রত্যেক বছর বাসা বাঁধে এবং সেখানে তার উৎপাতের ঠেলায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যখন চড়াই পাখি কমে যায়, আমি যখন ওয়ার্ল্ড স্প্যারো ডে নিয়ে বলি, তখন লোকাল কনজারভেশন বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা যেটা আপনি বলছেন যেমন গাছ লাগানোর দরকার, তেমনি আমাদের এই যে বহুতল বাড়িগুলো হচ্ছে এবং তার সঙ্গে যে হাই ল্যাম্পপোস্টগুলো হচ্ছে এবং তাতে যে আলোটা যেটা আমরা লাগাচ্ছি, এই দুটোই কিন্তু পাখিদের জন্য খুব ডেট্রিমেন্টাল। এবং শুধু পাখিদের জন্য না, যে ইভেন রাত্রিবেলা যে পোকাগুলো, নকটার্নাল ইনসেক্টস, তাদের জন্য ডেট্রিমেন্টাল, কারণ এত আলো আসে যে সেইগুলো তখন ওইখান থেকে সরে যায়। আমরা অলিভ রিডলি কচ্ছপের কথা শুনেছি, ওরা কিন্তু এখন বিচের ধারে আস্তে আস্তে বিচ থেকে সরে যাচ্ছে, কারণ বিচ সাইডে এত আলো হচ্ছে যে ওরা এখন দিক ভুলে যাচ্ছে। তো এরকম এই যে জিনিসগুলো, যে শুধু যে গাছ লাগালেই আমার জৈব বৈচিত্র্য বাড়বে তা না, কিন্তু তার সঙ্গে কিছু কিছু জিনিস যেটা উনি বললেন যে কিছু মিটিগেশন মেজার্স, যে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস এটাও মাথায় রাখতে হবে। আমি কালীঘাটে একটা বিরাট বড় বট গাছ আছে, যেটাকে একটা সেক্রেড গ্রোভ হিসেবে ধরা হয়, বা যেহেতু ওটা ঠাকুরের ওখানে রয়েছে, সেইখানে অন্ততপক্ষে কয়েক হাজার পাখি আমি রোজ দেখি। এবং তার থেকেও বড় ইন্টারেস্টিং হচ্ছে একটা বড় ফ্লক অফ চিল ওখানে উড়ে বেড়ায়, এবং এইটা আমি কলকাতায় কিন্তু আর কোথাও দেখিনি। সেটা হয়তো দুটো কারণে, কারণ ওই জায়গাটায় এত ট্রাফিক কম, যে ওইখানে যেহেতু ট্রাফিক ফ্লো কম সেই জন্য পাখিগুলো আসে, বড় একটা গাছের ক্যানোপি রয়েছে সেই জন্য আসে, এবং প্রচুর খাবার যেগুলো লোকে রাস্তায় ফেলে দিয়ে যায় সেইটা খাবার জন্য আসে। তো অনেকগুলো কজ থাকে যেটা জৈব বৈচিত্র্য হয়তো সংরক্ষণে হেল্প করে বা বাড়ানোর হেল্প করে। কখনো কখনো আমরা দেখবো কোনো পকেটসগুলো খুব রিচ, যেখানে আমার মনে হয় যে আমি যদি ঘুম থেকে উঠে আমি মোটামুটি 10 থেকে 12 প্রজাতির পাখি দেখতে পারি, সেটা হয়তো আমি অন্য জায়গায় দেখতে পাবো না। তো এই জায়গাগুলোকে হয়তো আমাদের একটু ধরে রাখার চেষ্টা করা উচিত এবং চেষ্টা করতে সক্রিয় হওয়া উচিত। আমাদের মতো দেশে আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি বা এই প্রচার চালাচ্ছি যে জৈব বৈচিত্র্য রক্ষা করার কথা, কিন্তু পশ্চিমী দেশগুলোর সঙ্গে আমাদের এই জৈব বৈচিত্র্য রক্ষার মূল পার্থক্য কোথায়? পশ্চিমী দেশগুলোতে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে পশ্চিমী দেশের লোক সংখ্যা আমাদের দেশের চেয়ে অনেক কম। এবং আমাদের একটা জিনিস এটা সবসময় মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে আমাদের সারা পৃথিবীতে আমাদের পপুলেশন লোড এবং পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি। এবং সেকেন্ডলি হচ্ছে, যদিও আমরা অনলি 2%, আমরা সারা পৃথিবীর 2% অফ দ্য ল্যান্ড মাস ইজ ইন্ডিয়া, কিন্তু we still have 7.4% of the biodiversity, which is a very commendable thing in the sense যে আমরা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমি কাজ করি, সেখানে প্রত্যেক বছর কিন্তু আমরা 600 নতুন প্রজাতির প্রাণী আমরা কিন্তু ডিসকভার করি সারা ভারতবর্ষে। আপনি যদি অন্য কোনো পশ্চিমী সভ্যতাতে যান, মানে আপনি যদি জার্মানি যান বা ইউকে যান, তাদের কিন্তু নিজস্ব নিউ স্পিসিস খুব কম। তারা হয়তো কোস্টারিকায় গেল, ব্রাজিলে গেল, আফ্রিকাতে গেল, সেন্ট্রাল আমেরিকায় গেল, সেইখানে গিয়ে তারা নতুন প্রজাতি খুঁজে পায়, কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের দেশে নতুন কোনো প্রজাতির কোনো জীবজন্তু খুঁজে পায় না। কিন্তু আমরা এখনও প্রাউডলি বলতে পারি যে আমাদের গত বছরই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে 4টি নতুন স্তন্যপ্রায়ী প্রাণী আমরা ডিসকভার করেছি, যেটা একটা বিরাট ব্যাপার আমাদের দেশের থেকে। সুতরাং জৈব বৈচিত্র্য আমাদের যেভাবেই হোক না কেন আমাদের হয়তো কমে যাচ্ছে, কিন্তু তাও
আমাদের যেটা আছে সেটা যে কোনো পশ্চিমী দেশের চেয়ে অনেক বেশি। সুতরাং আমাদের যেখানে যে প্রবলেমগুলো এবং পশ্চিমী দেশের যে প্রবলেম সেটা সম্পূর্ণ আলাদা। ওদের অনেকটা ল্যান্ড এবং ওদের কোনো একটা প্রোটেক্টেড এরিয়া যখন ওরা কোনো নির্ধারণ করে কোনো একটা জায়গা, সেখানে কিন্তু তাদের আশেপাশের মানুষদের তুলতে হবে, দিয়ে কোথায় পাঠাতে হবে এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করতে হয় না আনটিল অ্যান্ড। কিন্তু আমাদের দেশে কোনো একটা জায়গায় যখন আমরা কোনো প্রোটেক্টেড এরিয়া বাউন্ডারি ডিসাইড করি, আমাদেরকে অটোমেটিক্যালি প্রথম মাথায় যেটা আসে যে ওই প্রোটেক্টেড এরিয়া, সেখানে যারা বাসিন্দা আছে ভেতরে জঙ্গলের মধ্যে, তাদেরকে আমরা কোথায় তুলে নিয়ে গিয়ে বসাবো যাতে করে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টটা কম হয়। সুতরাং আমাদের চিন্তাধারাটা ওদের চাইতে অনেক তফাৎ, এবং আমরা তাই জন্য চেষ্টা করি যে there has to be একটা সাস্টেনেবল রেজলিউশন বা সাস্টেনেবল সলিউশন, যে যাতে করে দুজনেই থাকতে পারে। ধরুন আমরা যেমন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে বলি, সেখানে আমরা দেখি চেষ্টা করি যাতে করে ওখানে মানুষ, বাঘ, প্রকৃতি সবাই যেন একসঙ্গে সংঘবদ্ধভাবে থাকে, এবং সেটা যতখানি সম্ভব আমরা চেষ্টা করি। এবং সেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট একটা প্রভূত অংশে একটা বিরাট রোল প্লে করে, যাতে করে আমরা এইটা দেখতে পাই যে আমরা যেভাবে সুন্দরবন আছে সেটাকে এখনও আমরা দেখতে পাচ্ছি না, হয়তো পুরোটাই হয়তো নষ্ট হয়ে যেত। ম্যাডাম বলছিলেন যে নতুন প্রজাতির জীব তারা পেয়েছেন, মানে খুঁজে পাওয়া গেছে, কিন্তু এর পাশাপাশি লুপ্তপ্রায় জীব এবং উদ্ভিদ, তাকে সংরক্ষণ করার জন্য আমাদের কি করা উচিত? দেখুন, সময়ের নিরিখে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ যেগুলো লুপ্তপ্রায় নানান কারণে, সেটা প্রাকৃতিক কারণে হতে পারে, মানুষের নানান কারণে হতে পারে, সেগুলো কমে যাচ্ছে এবং ক্রমে ক্রমে সেগুলো লুপ্তপ্রায়ের দিকে যাচ্ছে, থ্রেটেন্ড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এখনও কিছু কিছু রয়েছে, যেখানে ওরা রয়েছে, যে জায়গায় ওরা রয়েছে, যাকে ওকে হ্যাবিটেট বলা হয়, তার বাসস্থান বলা হয়, সেই বাসস্থানগুলোকে সংরক্ষণ করা। এবং সেক্ষেত্রে বিভিন্ন অভয়ারণ্য রয়েছে, স্যাংচুয়ারি রয়েছে, রামসর সাইট রয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেগুলো বিভিন্ন রকমের তকমা দিয়ে সেগুলোকে সংরক্ষণ করা হয়। এবং সেক্ষেত্রে এই সমস্ত অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, তাদের হ্যাবিটেট ম্যানেজমেন্ট করা হয়, অর্থাৎ সেখানে যাতে খাবারের অভাব না হয় সেই সমস্ত প্রাণীগুলোর, সেই ক্ষেত্রে তাদের যাতে রোগ ব্যাধি কম হয় তার ব্যবস্থা করা। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, তাদের প্রজনন স্থান যেন ঠিকঠাকভাবে থাকে, কোনো ব্যাঘাত না হয়, এই রকম নানান রকমের ব্যবস্থা নেওয়া হয় যাতে করে ওই সমস্ত লুপ্তপ্রায় প্রাণীগুলো বা উদ্ভিদগুলো টিকে থাকে। এটাকে বলা হয় ইনসিটু কনজারভেশন। আর কিছু কনজারভেশন না হয় যেগুলোকে আমি তার হ্যাবিটেটটাকে রাখতে পারছি না, এত বিলুপ্ত হয়ে গেছে যে কিছুদিনের মধ্যে হয়তো সে চলেই যাবে, সেক্ষেত্রে এক্সিটু কনজারভেশন করা হয়। সেক্ষেত্রে টিস্যু কালচার করা হয় বিভিন্ন গাছের ক্ষেত্রে, তার ডিএনএ সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে পোলেন ব্যাংক করা হয়, অর্থাৎ পরাগ রেণু সংরক্ষণ করা হয়। আবার অনেক ক্ষেত্রে সেই সমস্ত গাছপালাগুলোকে এনে বটানিক্যাল গার্ডেন করা হয়, বা প্রাণীদের রাখা হয়, জুওলজিক্যাল গার্ডেন করা হয়, বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়। এই নানানভাবে সেখানে বিলুপ্তপ্রায় গাছপালা বা সেই বিলুপ্তপ্রায় গাছপালাগুলো থাকলে তার যে অ্যাসোসিয়েটেড যে অ্যানিমেলসগুলো সেগুলো আসতে শুরু করে, এইভাবে সংরক্ষণ করা হয়। আবার সেক্রেট গ্রুপ যেগুলো রয়েছে, যেগুলো ঠাকুরের থান, পীর বাবার থান, সেই সমস্ত থানগুলোকে সংরক্ষণ করা হয় যাতে করে এই লুপ্তপ্রায় যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ বা লোকালি যেগুলো এক্সটিংক্ট করে যাচ্ছে সেগুলো যাতে টিকে থাকে। ম্যাডাম, এই যে টিকে থাকার কথা হচ্ছে, কিন্তু কলকাতা শহর তো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। কলকাতা শহরের জৈব বৈচিত্র্য কিভাবে আমরা রক্ষা করতে পারি? কলকাতা শহরের জৈব বৈচিত্র্য অনির্বাণবাবু যেমন আগে বললেন যে সবচেয়ে প্রথম হচ্ছে গাছ লাগানো খুব দরকার, সে ছোট হোক, বড় হোক, শ্রাব হোক, বোস হোক, এবং গাছ কাটা বন্ধ করা এটাও খুব দরকার। এখন যেটা আমরা দেখছি অনেক জায়গায় আপনি দেখবেন পুরনো বাড়ি, সেগুলোতে বড় বড় বট গাছ আছে যেখানে হয়তো প্রচুর মানে পাখি এসে থাকে, যেগুলো ওদের রুস্টিং প্লেসেস, সেই জায়গাগুলো সেগুলো কেটে ফেলা হচ্ছে। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে রাস্তার ধারে রাস্তা চওড়া করার জন্য কিন্তু গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এবং সেই গাছগুলোতে অনেক সময়, যেমন আমার বাড়ি সিআইটি রোডে, আমি দেখেছি যে নাইট হেরনের অনেকগুলো নেস্ট ওখানে হয়, যেহেতু ওই ওরা নিজেরাই এসে বসে এবং মান্থলি প্রত্যেকবার আমি দেখি যে বছরে একবার করে ওরা এসে ওখানে রুস্ট করে। কিন্তু যখনই এই দুর্গাপুজোর প্যান্ডেল করা হয় তখনই ওই বাঁশের খোঁচা মেরে আর গাছের ডালগুলো কেটে তখন ওই নাইট হেরনের বাসাগুলো ভেঙে যায়।
আবার কখনো কখনো দেখবেন বাড়িতে ভামের উৎপাত খুব হয়, তখন আমরা দেখেছি কখনো দেখবেন যে এই রাস্তা থেকে ওই রাস্তা ভামগুলো ওই কেবলগুলো বেয়ে 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 কিন্তু এদিক থেকে ওদিকে যায়। তারপরে প্রথমে দেখলাম আমি একটা ভাম, তারপর দেখলাম তার ফিমেল এলো, তারপর তার মাস 6 পরে দেখলাম তার 2টো বাচ্চা। তো এই যে জিনিসটা, এবার আমরা যদি প্রাইমারিলি আমি যেটা দেখেছি যে গাছের ওপরেই ভিত্তি, গাছ এবং জলাশয়, এই দুটো আমাদের খুব রাখার দরকার। আমরা কলকাতাবাসীরা ফরচুনেট যে আপনি যদি কখনো প্লেনে করে আসেন এবং ক্যালকাটা এয়ারপোর্টে ল্যান্ড করার আগে দেখবেন এত গ্রিন এবং এত জলাশয় আমাদের আশেপাশে রয়েছে যে আমাদের কিন্তু জৈব বৈচিত্র্য রক্ষা করাটা আমাদের পক্ষে খুবই সহজ। বিরাট গরম আমাদের পড়ে না, বিরাট ঠান্ডাও আমাদের পড়ে না। তো ইট ইজ মোর অর লেস অ্যান আইডিয়াল ক্লাইমেট ফর মানে জন্তু জানোয়ারকে সার্ভাইভ করার জন্য। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের যথেষ্ট প্রমাণ বৃষ্টি আমাদের ভালো হয়, ওয়াটার টেবিল আমাদের খুব হাই, এবং আজকে হোক যে কোনো কারণে হোক আমাদের এখন কলকাতার আশেপাশে ইন্ডাস্ট্রি খুব কম, যার জন্য আমার পলিউশন লেভেল ইজ মেনলি ফ্রম দ্য ভেহিকুলার পলিউশন, কিন্তু যেগুলো টক্সিক ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস সেটা যেটা কলকাতা মফস্বল বা ডিস্ট্রিক্ট এরিয়াজে মানে ওয়েস্ট বেঙ্গলে যে নানা ডিস্ট্রিক্টে সেটাও কিন্তু আমাদের অনেক কম। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা লাকি যে আমাদের জৈব বৈচিত্র্য যথেষ্ট রয়েছে। হয়তো আমাদের কিছু কিছু যেটা হলে আরবান ফরেস্ট যেটা একটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, কোনো কোনো জায়গায় যদি আমরা ওই পকেটসগুলোকে আরবান ফরেস্ট হিসেবে ডেভেলপ করি, তারপরে যেখানে ধরুন এই যে ময়লার ঢিপি যেগুলো হচ্ছে, ধাপার মাঠ, যেরকম ধাপার মাঠ যখন ইনিশিয়ালি রিক্লেম করা হলো তখন কিন্তু ধাপার মাঠের ডাইভার্সিটি প্রচুর, মানে জৈব বৈচিত্র্য ভীষণ ভালো ছিল। তারপর যখন ওখানে রেস্টুরেন্ট করলো, হোটেল করলো, দোকান করলো, বাজার করলো, তখন আবার ওটা আস্তে আস্তে কমে গেল। তো ধাপার মাঠের অল্টারনেটিভ কোনো একটা জায়গায় যেখানে আমরা বাইপাসের ওখানে আমরা ময়লা জমাচ্ছি, সেইখানে যদি আমরা ওটাকে কিছু কিছু কন্ডিউসিভ এরিয়া করি, সেখানকার যদি কিছু জায়গা রিক্লেম করে আমরা কিছু গাছপালা লাগাই যেখানে কিছু জন্তু জানোয়ার আসবে, তাহলে আমি নিশ্চিত যে জৈব বৈচিত্র্য আবার আমাদের বাড়বে, কিছু সংখ্যা তো বাড়বেই। এবং কোথাও না কোথাও আমার মনে হয় দের ইজ আ লট অফ হোপ যে আমরা যদি সবাই ছোট ছোট একটা করে ইনিশিয়েটিভ নিই, তাহলে কালকে হয়তো আমরা দেখব আমরা যতটা সবুজ ছিলাম অতটাই সবুজ আছে। একদম এই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের, যে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন তাদেরও এই প্রত্যাশা যে কলকাতা শহরের জৈব বৈচিত্র্য বাড়ুক। কিন্তু জৈব বৈচিত্র্য বাড়লে নাগরিকদের সুবিধা কি? দেখুন, প্রথমে গাছের কথায় আসি। জৈব বৈচিত্র্যের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গাছ। এই গাছ যত বাড়বে, সবুজ যত বাড়বে, বায়ু দূষণ কমবে, অর্থাৎ বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কমবে। বায়ুর মধ্যে যে ধুলো রয়েছে, যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার রয়েছে, সেগুলো বিভিন্ন গাছের পাতার উপর জমা হয়। ফলে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কমলো এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কমলে ফলে মানুষের যে শ্বাসের যে প্রবলেম হতো, রেসপিরেটরি যে প্রবলেমগুলো হতো, সেগুলো কমবে। গরম কমবে, গাছ থাকলেই গরম কমবে। আর গরম কমলে কি হবে, মানুষের যে অসুস্থতা সেগুলো কমবে। আরেকটা বড় জিনিস, গাছপালা থাকলেই পাখি থাকবে, নানান রকমের প্রজাপতি থাকবে, নানান রকমের প্রাণী থাকবে। ফলে একটা নান্দনিকতা বাড়বে, যে মানুষের যে দেখা, প্রকৃতিকে দেখা, এই যে নান্দনিক দৃষ্টিটাও মানুষের একটা অন্যরকম হয়ে যাবে। সব মিলিয়ে মানুষ শারীরিকভাবে ভালো থাকবে আর মানসিকভাবে ভালো থাকবে। শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় থাকবে যদি এই জীববৈচিত্র্য থাকে। ম্যাডাম, স্যার বলছিলেন যে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় থাকবে, কিন্তু এই প্রচেষ্টা তো সারা বিশ্ব জুড়ে হচ্ছে। কিয়োটো প্রোটোকলে জীববৈচিত্র্য রক্ষা নাগরিকদের ঠিক কতটা সুরক্ষা দিয়েছে বলে মনে হয়? কিয়োটো প্রোটোকলের পরবর্তীকালের নাগরিকদের ওই অ্যাওয়ারনেসটা অনেক বেশি বেড়েছে যে গ্রিন হাউস গ্যাস সম্বন্ধে এবং তার ক্ষতিকর কি কি হতে পারে সেই সম্বন্ধে, যার জন্য আমরা যে আমাদের যে ডিফারেন্ট যে ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো, সেগুলো যে এইচএফসি, সিএফসি, এগুলোর থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি। অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি, সেইটার ওপর রিসার্চ এখন অনেক বেশি হচ্ছে, যেটা আগে হতো না। আগে আমরা পুরোপুরি ফসিল ফিউয়েলের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, এখন কিন্তু আমরা অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি খুঁজছি এবং এইটার ওপর একটা বিরাট সংখ্যা, মানে অনেকটা ফান্ডিং নিয়ে এখন রিসার্চ হচ্ছে। আমরা দেখেছি এখন ইলেকট্রিক ভেহিকলস আসছে, ব্যাটারি অপারেটেড কার্স আসছে এবং আমার মনে হয় ভবিষ্যতে
সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তারপর ওয়েভ এনার্জি, এইসব এই আলাদা আলাদা যে ডিফারেন্ট এনার্জি সোর্সেসগুলো আছে, এগুলো আমরা ঠিকই কোনোভাবে হার্নেস করব। এবং টুমরো ইট উইল বি আ বেটার ডে ইন দ্য সেন্স যে রিসার্চ ইজ পুশিং আস because of this thing. It is Kyoto Protocol এর পরে যেটা হয়েছে যে the thrust on the research in these areas have enhanced and the funding in these areas of research এটা অনেকটা বৃদ্ধি হয়েছে, যার জন্য আমার মনে হয় যে কিছু না কিছু সলিউশন তো আমাদের বেরোবেই। ক্লাইমেট চেঞ্জ বা যে ধরুন যেটা বলে পরিবেশে যে পরিবর্তন আসছে, সেটা তো আসছে, সেটা তো আমরা বন্ধ করতে পারছি না। আজকে গরম লাগছে বলে আমি যে এসি বন্ধ করে বসে থাকবো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বলে, সে আমি করব না। আমি ঠিকই এসি চালাবো, তার সঙ্গে বেশি গরম হলে আবার ফ্যান চালাবো, তার সঙ্গে আরও বেশি গরম হলে বারবার ফ্রিজ থেকে জল এনে খাবো, মাথায় জল ঢালবো, অনেক কিছু করব। তো এই যে জিনিসটা এটা হচ্ছে, এটাকে আমি বন্ধ তো করতে পারবো না, কিন্তু আমার এয়ারপ্লেনে চললে প্রবলেম হবে বলে আমি তার গরুর গাড়ি চড়ে যেতে পারবো না দিল্লি। সুতরাং আমাকে দেখতে হবে যে আমি তার সলিউশনটা কি বার করতে পারছি, এবং এইখানে টেকনোলজি টুমরো ইজ গোইং টু প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, যে আমাদের রিসার্চ, আমাদের টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, সো দ্যাট আমরা এটা ভাবতে পারি যে দের ইজ অ্যান অল্টারনেটিভ টু দ্য লাইফস্টাইল উইচ আই এম গোয়িং থ্রু নাও। একদম ম্যাডাম বলছিলেন কিয়োটো প্রোটোকলের কথা। এবার সরাসরি আসি আপনার কাছে রামসার সম্মেলন, যেখানে জীববৈচিত্র্য সমস্যার সমাধানের নানা দিক তুলে ধরা হয়েছে। কিভাবে এটা সম্ভব? দেখুন, আমাদের পৃথিবীতে একটা বড় অংশ হচ্ছে জলাশয়, এবং তার মধ্যে ফ্রেশ ওয়াটার আছে, ব্র্যাকিশ ওয়াটার রয়েছে, মেরিন ওয়াটার রয়েছে, এবং এই জলজ বাস্তুতন্ত্র একটা বিশেষ বাস্তুতন্ত্র, এটা হাইলি প্রোডাক্টিভ। ফলে এই জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণের দিকটা কিন্তু রামসার সাইট বলছে, অর্থাৎ এমন কিছু জলাশয় যে জলাশয়কে বা ওয়েটল্যান্ডস যেগুলোকে সংরক্ষণ করা যাবে। এবং প্রথম দিকে ছিল শুধুমাত্র যেগুলো মাইগ্রেটরি বার্ডস বা ওয়াটার ফাউল যেখানে বেশি থাকে সেগুলো সংরক্ষণ করা হবে জলাশয়টা সংরক্ষণ করলে। কিন্তু শুধুমাত্র পাখি নয়, অন্যান্য যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে, জলজ অন্যান্য প্রাণী রয়েছে, সেগুলোও কিন্তু তার সাথে সাথে সংরক্ষিত হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস, অর্থাৎ এই যে জলাশয়ের মধ্যে যে সম্পদ রয়েছে, সেই সম্পদের সুস্থিত ব্যবহার করা, তার সাস্টেনেবল ইউজ করা, সেখান থেকে লাইভলিহুড জেনারেট করা, যাতে করে জলাশয় যেমন সংরক্ষিত হবে, জলাশয়ের সম্পদ সংরক্ষিত হবে, তার ইকোসিস্টেম মেনটেন হবে এবং মানুষের জীবন জীবিকাও সুরক্ষিত হবে। একদম আমরা একেবারে আলোচনার শেষ পর্বে চলে এসেছি। একদম জীববৈচিত্র্য রক্ষায় শহরবাসীর ভূমিকা ঠিক কি হওয়া উচিত? আমি আপনার কাছ থেকেও শুনবো, ম্যাডামের কাছ থেকেও শুনবো। শহরবাসীর ভূমিকার সবার আগে যেটা হবে সচেতনতা, অ্যাওয়ারনেসটা আমাদের সবার আগে বাড়াতে হবে যে পরিবেশ আমাদের বদলাচ্ছে এবং জীববৈচিত্র্য কোথাও না কোথাও কমছে। আমরা অনেক সময় এটা গল্পের মাধ্যমেই রেখে দিই যে ঠাকুমা দিদিমারা বলেছিল এখানে এই পাখি আসতো, ফিঙে আসতো, টুনটুনি আসতো, বসন্ত বৌরি আসতো, এখন আর আসে না। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে তার জায়গায় কিন্তু অন্য অন্য পাখিরা আসছে। সুতরাং একটা যে সাইকেল তৈরি হয়, এই জিনিসটা আমি যখন অ্যাওয়্যার হব, আমি তখনই কিন্তু আমার পরিবারের বাকিদেরকে এই সম্পর্কে অ্যাওয়ারনেস আমরা বাড়াবো। এবং তারপরে পাড়ার ক্লাব, সায়েন্স ক্লাব, ছোট ছোট সিভিল সোসাইটিস, পাড়াতে যখন দুর্গা পুজো হয় সেখানে একটা কোনায় আমরা একটা কিয়স্ক আমাদের রাখা উচিত অ্যাবাউট আমাদের পরিবেশ, আমাদের জৈব বৈচিত্র্য, ওই পাড়াতে কি কি পাখি আছে, ওই পাড়াতে কি কি গাছ আছে, আমার পাশের বাড়িতে কি গাছ আছে, সেখানে ছোট ছোট কি শ্রাবস আছে, আমার বাড়ির বারান্দায় আমি কত রকম ফুলের টব লাগিয়েছি এবং তাদের কি নাম, তারা কোথায় পাওয়া যায়, তারা কি এক্সোটিক, তারা কি ইন্ডিয়ান, তারা ইন্ডিয়াতে যদি পাওয়া যায়, তারা কি হিমালয়াতে পাওয়া যায়, তারা কি ডেজার্টে পাওয়া যায়, ক্যাকটাস যদি হয়, এবং তাদের ওপর কি পোকা আসে, কি পাখি আসে, এই যে জিনিসগুলো ছোট ছোট ইনফরমেশন যদি আমরা ধরে নিই, পাড়ার দুর্গাপুজোতেই একটা কর্নারে আমি রাখলাম, পুরোটাকে আমি থিম বেস দুর্গাপুজো করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা পার্ট এরকম রাখি যে আমার ওই পাড়ার জীববৈচিত্র্য কী আছে, আমার ওই পাড়ার গাছপালা কী আছে, আমার ওই পাড়ার পশু পাখি কী আছে, এবং সবাই যদি তাদের একটু একটু কন্ট্রিবিউশন ওইখানে লেখে, তাদের একটা ছবি দিয়ে, তাদের বাড়িতে কী আছে সেগুলো দিয়ে, তাহলে কি হয়, লোকে ফিল করে যে দে আর আ পার্ট অফ আ প্রসেস। সো সবচেয়ে আগে যে কোনো পরিবেশ রক্ষা বা জীববৈচিত্র্য রক্ষার মধ্যে প্রথম যেটা স্টেপ হচ্ছে সবাইকে ইনভলভ করা
অ্যান্ড টু মেক দেম আ পার্ট অফ আ প্রসেস। এবং এই প্রসেসটা যে কালকে আমারই বেনিফিটে হবে, আমার সুবিধার্থে হবে, সেইটা সবার আগে বোঝানো। আমি যদি বোঝাতে যাই যে তোমার সমাজের জন্য হবে, কেউ এগিয়ে আসবে না। কিন্তু আমি যদি বোঝাই যে সমাজ, তুমি সমাজের একটা অংশ, এবং প্রথম যে বেনিফিট বা সুবিধাটা হবে সেটা তোমার নিজের হবে, এবং তোমার ছেলে মেয়ের হবে, তোমার নাতি নাতনির হবে, তোমার ভাই বোনেদের হবে, তাহলে কিন্তু হয়তো মানুষ ডেফিনেটলি, আমার বিশ্বাস, একটু একটু করে এগিয়ে আসবে। স্যার, আপনিও কি এটা বিশ্বাস করেন? আমি ডক্টর ব্যানার্জির সঙ্গে একেবারে সহমত। শুধু একটু কথা বলবো যে শহরে যেটুকু রয়েছে গাছপালা আর জলাশয়, এগুলোকে সংরক্ষণ করা, আর ঘরের আশেপাশে যতটা পারা সবুজ রাখা, এটা শহরবাসীর, আমার মনে হয় একজন নাগরিক হিসেবে, দায়িত্ববান নাগরিক হিসেবে এটা করা উচিত। আর যে ভাবি প্রজন্ম, যে নতুন প্রজন্ম, তাদেরকে প্রকৃতি পাঠ দেওয়া, কারণ এই প্রকৃতি পাঠের মাধ্যমে একটা সহমর্মিতা গড়ে উঠবে, একটা ভাব ভালোবাসা গড়ে উঠবে। আমার মনে হয় এই ভাব ভালোবাসা এবং সহমর্মিতা এই সমস্ত গাছপালাদের প্রতি, প্রাণীদের প্রতি, জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখবে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই, এত সুন্দরভাবে বললেন জীববৈচিত্র্য নিয়ে। আর আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তারাও শুনলেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।